হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি পাপি আহমেদ। আজকে আমি আসলাম ইন্টারভিউ নিতে প্রথমবার। ওপার বাংলা থেকে আমার এক ছোট ভাই আমাদের চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে। এতে আমি অনেক প্রাউড ফিল করছি তাকে আমাদের চ্যানেলে পেয়ে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্লিজ তুমি তোমার নাম এবং পরিচয় আমাদের দর্শক বন্ধুদের মাঝে শেয়ার করে তারপরে আমরা লাইভটা শুরু করি, প্রশ্ন উত্তর পর্বে যাই। থ্যাংক ইউ সো মাচ পাপিয়াদি, আমাকে ইনভাইট করবার জন্য। ফার্স্ট তুমি এই প্রথমবার হোস্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। আমার মানে তোমার প্রথম হোস্টেই আমি আর কি রয়েছি, থ্যাংক ইউ সো মাচ। এবং সুইট দাদা তো আগে আমার করেছে, ইন্টারভিউ করেছে, খুব ভালো লাগলো, আমি খুব মানে খুশি হয়েছি। এবং তোমার যা যা প্রশ্ন করা তুমি করতে পারো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা প্রশ্ন পর্বে শুরু করি। তো আমার প্রথম একদম প্রশ্ন একদম। আমি তোমাকে করব অভিযোগ দিয়ে, ঠিক আছে? মানে এটা আমার বলো বা তোমার যারা ফ্যান ফলোয়ার আছে সবার অভিযোগের প্রশ্নটাই আমি তোমাকে প্রথম করব। একদম ঠিক আছে, ঠিক আছে। তো তুমি এত সুন্দর করে মানে কন্টেন্ট তৈরি করো, এত সুন্দরভাবে উপস্থাপন করো, কিন্তু আমরা তোমাকে ঘন ঘন দেখতে পাই না। বেশ মানে মাঝে গ্যাপ গ্যাপ যাই, এমন একটা সময় যায় যে আমরা প্রতিনিয়ত তোমার আপডেট পাই না বা দেখতে পাই না। তো এটা মানে তোমার সকল ফ্যানদের থেকে নিয়ে আমি ধরো যে এই অভিযোগমূলক প্রশ্নটা তোমাকে করলাম। তো এটার উত্তর তুমি আমাকে প্রথমে দাও। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি এটা মাঝে মাঝেও বিভিন্ন ভিডিওতে বলি। আমি যেহেতু রিসেন্ট একটা চাকরিতে জয়েন করেছি, তার জন্য আমার সময়টা করতে একটু খুব মানে অসুবিধা হয়। গ্যাপ গ্যাপ টাইমটা এটা বলছে, ওটা সবসময় হয়ে ওঠে না। কিন্তু আমি চেষ্টা করি মানে অ্যাক্টিভ থাকার, সমস্ত খবরই রাখার চেষ্টা করি। হয়তো সেটা সবসময় ভিডিওর মাধ্যমে প্রকাশ করাটা সম্ভব হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই সময়টা একটু বের করে নিতে হয়। এই যতখানি সময় বের করতে পারি তখনই আর কি মানে সিনেমা সিরিজ বা যে আপডেট সেগুলো পাই বা সেগুলো দেখি এবং তারপরে ভিডিও বানাই। ভিডিও বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু ওই যে বললাম না, একটু ম্যানেজ করতে টাইমটা লাগে। সময়টা যখন ম্যানেজ করতে পারি বা যখন একটু ফ্রি থাকি তখনই আর কি এগুলো দেখি, দিয়ে ভিডিও করি। নাহলে আগে মানে যখন প্রিয়তমা আর কি রিলিজ করেছিল তখন যেভাবে ভিডিও বানিয়েছিলাম আমার মনে রয়েছে। কিন্তু যেহেতু সবকিছুই ম্যানেজ করতে হয়, একটা বাড়ি মানে সংসার বলে একটা জিনিস রয়েছে, মা বাবাকে দেখার জন্য একটা জিনিস রয়েছে, তো সেগুলো যেহেতু এখন কিছুটা হলেও বড় হয়েছি, একটা তো দায় থাকে। তো সেই মানে পরিবারের কর্তব্য থেকে শুরু করে সমস্ত কিছু দেখার জন্যই আর কি সেই টাইমটা হয়তো খুব একটা ম্যানেজ করতে পারি না মানে ভিডিওর জন্য। এবং যেহেতু চাকরিতে জয়েন করেছি তার জন্যই আর কি মানে অনেকটাই গ্যাপ গ্যাপে আমি আর কি আসি। আমি হ্যাঁ, জানি এই আসলে অভিযোগটা অনেকেরই অনেকটাই রয়েছে। মানে গ্যাপ গ্যাপে তোমাকে আমরা দেখতে পাই, অথচ তুমি এত সুন্দর, এত মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে কন্টেন্ট করো, ভিডিও করো, যেটা আমরা চাই যে সবসময় দেখতে বা প্রতিদিন অন্ততপক্ষে একটা হলেও দেখতে। তো আহ, আমি এবং আমার আমার সকল ফ্যানদের রিকোয়েস্টে বলবো যে একটু সময় বের করে প্রতিদিন না হোক একদিন পর পর হলে একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করবো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি তার জন্য প্রতিদিন। যে পুরোনো দিনের যে সিনেমাগুলো সাকিব ভাইয়ার বা আমি দেখলাম অনেকেই রিকমেন্ড করলো মান্না স্যারের সিনেমাগুলোর রিভিউ আনতে, আমি চেষ্টা করছি প্রত্যেক দিন একটা করে সিনেমার রিভিউ আনার। এবং যদি আপডেট আসে তাহলে আপডেট দেওয়ার। কিন্তু আমি যেই ভিডিওই বানাই না কেন সেটা একদম প্রপার ওয়েতে যাতে হয়, আমি সেটারই চেষ্টা করছি। সে প্রতিদিনই হোক একটা বা দুটো, চেষ্টা করছি প্রতিদিনই দেওয়ার। এটা কিন্তু খুব ভালো একটা ডিসিশন যে কোনো কিছু কনফার্ম না হয়ে একটা মানে ভুয়া নিউজ ছড়ানো, এটা অবশ্য তোমার দিক থেকে ঠিক আছে। তুমি একটা কনফার্মেশন পাওয়ার পরে একটা নিউজ আমাদের মাঝে প্রেজেন্ট করো, এটা একটা মানে ভালো দিক। হ্যাঁ, আমি আচ্ছা, ওই আমি দিকটাই খুব শুনতে প্রেফার চাই। করি, কারণ মানে অথেন্টিক, হ্যাঁ অথেন্টিক নিউজটা না হলে না আমি খুব একটা দিতে চাই না। এই যেমন রিসেন্ট একটা খবর শুনলাম, ওই কি যেন কাস্টিং নিয়ে, মানে যিশু সেনগুপ্ত আছে কি নেই সম্ভাবনা, কাস্টিং এ দেখলাম একটা পেজ ছেড়েছে যিশু সেনগুপ্ত আছে। এবার যিশু সেনগুপ্ত আছে এটা যিশু সেনগুপ্তর মুখ থেকে বা টিমের মুখ থেকে যতক্ষণ না শুনছি ততক্ষণ আমার কোথাও গিয়ে মনে হয় না সেটা নিয়ে ভিডিও বানানো দরকার। কারণ পরবর্তীকালে যদি শুনি যে যিশু সেনগুপ্ত নেই তখন হয়তো অনেকেরই মন খারাপ হতে পারে। তাই একেবারে তার থেকে মানে কনফার্মেশনটা পাই তখন নয় ভিডিও বানাবো। আমি গুজবে কান এটাই আর দেওয়া কি। যাবে না, আগে কনফার্ম হতে হবে তারপরে নিউজ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, আমি সেটাকেই প্রেফার করি। মাঝে মাঝে যখন খুব ভালো খবর শুনি, যেমন চঞ্চল চৌধুরী, এবার নামটা সাকিব ভাইয়ের সঙ্গে যখনই আসছে না তখন মনে হয় না
এটা নিয়ে ভিডিও করা যেতে পারে। তখন একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হয়, সেটারও যদি কনফার্মেশন ছিল না আমাদের কাছে, একটা গুঞ্জন মানে গুঞ্জন শোনা যাচ্ছিল, তখন ভিডিও করেছিলাম। কিন্তু আমার কোথাও কি মনে হয় যে চঞ্চল চৌধুরীর কাছ থেকে যেহেতু কনফার্মেশনটা চলে এসে খুব তাড়াতাড়ি, যিশু সেনগুপ্তর নামটা কিন্তু অনেকদিন ধরেই আসছে, যিশু সেনগুপ্ত হ্যাঁ বা টিমের পক্ষ থেকে কনফার্মেশন আসেনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটু আমরা ওয়েট করে যাই কনফার্মেশনের জন্য, তাহলে বেটার হয়। যখন আসবে তখন নয় ভিডিও করবো। শিওর। নেক্সট প্রশ্নে যাই। হুম। তুমি একজন বেশ জনপ্রিয় ইউটিউবার, জনপ্রিয় একজন মুখ। তো তোমার এই পথে আসাটা ঠিক কিভাবে? না, এটা এটা আমি জানি না আমি কতটা জনপ্রিয়। আমি জনপ্রিয় নই, আমি একদম ছোট্ট একজন মানে কন্টেন্ট ক্রিয়েটার বলবো, কারণ আমার চ্যানেলে খুব বেশি সাবস্ক্রাইবারও নয়, আমার পেজেরও খুব বেশি ফলোয়ার্স নাই। যেটুখানি করেছি সাকিবেলা যেটুখানি সাপোর্ট করেছে ব্যাস সেটুখানি। কিন্তু আমি জনপ্রিয় এই কথাটার সঙ্গে একমত নই। না, হ্যাঁ, এবার হ্যাঁ ঠিক জার্নিটা আছে, আমি জার্নিটা হ্যাঁ। তোমার কথাটা একসেপ্ট করলাম, বাট মানে আমাদের কাছে বা আমাদের বাংলাদেশের সকল সাকিবিয়ান ভাই বোনদের কাছে তুমি কিন্তু বেশ জনপ্রিয় একজন মুখ। সাবস্ক্রাইবার তোমার ইউটিউব চ্যানেলে কম থাকতেই পারে। তোমার দাদা মানে হ্যাঁ, সুইট হ্যাঁ, দাদা হ্যাঁ, চ্যানেল হ্যাঁ, মানে সাবস্ক্রাইবার একদম নাই বললেই চলে, কিন্তু সে কি পুরা হুম, বাংলাদেশ এবং ভারত দুই বাংলাতে সে কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে। ঠিক আছে, তার কাজের হুম, দক্ষতা বা তার হচ্ছে কন্টেন্ট গুলা সবকিছুর মাধ্যমে সে জনপ্রিয় হয়ে একদম, গেছে। একদম, তো সেই ক্ষেত্রে একদম, তুমিও একদম। আমাদের দেশে আমাদের সাকিবিয়ান ভাই বোনদের কাছে, আমাদের কাছে, বিশেষ করে আমার কাছে খুবই জনপ্রিয় মুখ। আর হচ্ছে তোমার দাদা না, তো এ- মানে এটা আমাকে এটা সবসময় বলে। এটা সত্যি কথা, যেটুখানি জনপ্রিয়তা, এই যে যে কথাটা বললে জনপ্রিয়তা, যেটুখানি জনপ্রিয়তা পেয়েছে অবশ্যই সেটা চেঙ্গিজের পর থেকে। কারণ কারণ জিদ্দার ফ্যান্সরা যেভাবে সাপোর্ট করেছিল সেই সময়, বা প্রিয়তমার পর থেকে সাকিবিয়ানরা যেভাবে সাপোর্ট করেছে, তো এই দুই সুপারস্টারের ফ্যানরা যদি সাপোর্ট না করো, তাহলে হয়তো এই 10,000 সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে যেটা হয়েছে সেটাও হতো না। এবং ফেসবুক পেজ তো বেশিরভাগই সাকিবিয়ানদের জন্যই আর কি হয়েছে। তো অবশ্যই সেটা তাদের ক্রেডিট, ঠিক আছে। এবার হ্যাঁ, আমার যদি ক্রেডিট বলো তাহলে আমি অবশ্যই বলবো যে আমি কন্টেন্ট গুলো যেগুলো তৈরি করছি সেগুলো এবার তারা সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, তৈরি হয়তো আমি করেছি, সেখানে হয়তো মানে 50% ক্রেডিট আমার, 50% পুরোপুরি ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার। কারণ তারা অবশ্যই যদি না মানে দেখতো তাহলে তো সেই ফ্যান হ্যাঁ, ফলোয়ারদের সাপোর্ট ছাড়া আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলো ইউটিউবাররা বলো কখনোই আগাইতে পারবো না। রাইট, অবশ্যই তাদের রাইট, অবদান রাইট, আমাদের লাইফে অনেক বেশি। তো একদম, একদম, রাইট, একদম, একদম। আমি হচ্ছে, যেহেতু তুমি একজন ইউটিউবার আর বেশ হ্যাঁ, মোটামুটি বেশ জনপ্রিয় হয়ে গেছো, অনেক মানে দুই বাংলার অনেকে তোমাকে চিনে, জানে, রূপম নামটা তারা সবাই জানে। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুমি কি তোমার লাইফে যে এই ইউটিউব নিয়ে বা ইউটিউবার বা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাও, নাকি হচ্ছে কোনো মানে জব বা বিজনেস, মানে এরকম কোনো ফিউচার প্ল্যান আছে? যেহেতু বললা তুমি একটা ছোট না, ছোট জব করতে। আমার কোথাও গিয়ে মনে হয় ইউটিউবটা আমার হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি। কারণ কখনোই ফার্স্ট প্রায়োরিটিতে ইউটিউবটাকে আমি নেব না। কারণ এইটার জন্যই আমি হয়তো এখান থেকে মানে যখন আমি শুরু করেছি, আমি সত্যি কথা বলছি, তখন আমি ভাবিনি যে এখান থেকে পয়সা রোজগার করবো বা কিছু। আমার প্যাশন, আমার ভালো লাগে সিনেমা দেখতে, আমি জাস্ট এই বসেই খুলে ফেলেছিলাম চ্যানেল, দিয়ে কথা বলতে শুরু করেছি। এখনো অনেক, যেটা মেন দরকার, অনেক নলেজ যেটা মানে দরকার আমার, মানে জার্মান থেকে শুরু করে ফ্রেঞ্চ, ব্রিটিশ, হলিউডের অনেক সিনেমা দেখা বাকি। তো আমি সেগুলোই যে বললাম না, মাঝে মাঝে গ্যাপটার কথা বলো, ওই মাঝে মাঝে গ্যাপের মধ্যে আমাকে ওই সমস্ত সিনেমাগুলো দেখতে হয়, যাতে পরবর্তীকালে যে সিনেমাগুলো নিয়ে কথা বলবো সেগুলোর মধ্যে যেন কিছু রিভিউতে কিছু ওয়ার্ড মানে তুলে ধরতে পারি, কিছু কথা তুলে ধরতে পারি। সেগুলো মানে যাচাই করবার জন্য, ব্যাখ্যা করবার জন্য অবশ্যই হলিউড থেকে শুরু করে মানে ওয়ার্ল্ডের সিনেমা দেখতে হবে। এবার ওয়ার্ল্ডের সিনেমাটা কোথাও গিয়ে দেখা আমি শুরু করেছি, নলেজটাকে বাড়াতে হবে। এবং এটাই ইউটিউবটা বা ফেসবুকটা কিন্তু আমার সেকেন্ড প্রায়োরিটি হয়েই থাকবে। আমি এইটা কখনোই ওই মানে ব্যবসার খাতিরে শুরু করবো বলে শুরু করিনি। এবং হ্যাঁ, যেটা চাকরি করছি আমার চাকরিটাই ফার্স্ট প্রায়োরিটি। ইউটিউবটা করবো, ওটা প্যাশন হিসেবে থাকবে। ওটা আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারবো না, ওটা প্যাশন হিসেবেই থাকুক সেকেন্ড প্রায়োরিটিতে। ভেরি গুড অ্যান্সার। তো রূপম, আমি তোমাকে এখন বলতে পারো এটা একটা তোমার দেশের নিয়ে কথা বলবো, তোমার দেশের হিরো বা তোমার দেশের সিনেমা নিয়েই কথা বলবো। মানে তোমার কাছে জানতে চাইবো আর কি। তোমাকে আমরা মোটামুটি চিনি প্রিয়তমা সিনেমার রিলিজের পর থেকে আমরা চিনি। তারপর আসলে জিদ্দার মানুষ সিনেমা, তখন থেকে আরো বেশি ভালোভাবে চিনি এবং ভালো রকম পরিচয়।
ঠিক আছে? তো তো মানে আমার হাজবেন্ড, মানে তুমি দাদা বলো, সুইট। তো আমার হাজবেন্ড, হুম। তুমি দেখছো, তোমাকে পৌশালের দিকে এবং আরো অনেককে অনেক কন্টেন্ট বানিয়ে দিয়েছে। যদিও আমি কখনো ক্যামেরার সামনে আসিনি, আমি সবসময় ক্যামেরার পিছে আমার হাজবেন্ডের ক্যামেরাম্যান হয়ে থেকেছি। আজকে আমি মানে হোস্ট হিসেবে এসেছি। তো আমার হাজবেন্ড বেশ কিছু কন্টেন্ট দিয়েছিল। তো আমার কিছু কন্টেন্ট, আমি অনেক অসুস্থ ছিলাম, ব্লাড দিয়ে সিনেমা দেখতে গেছিলাম, মানে এটা একটা ভালোবাসা। আমি কিন্তু এটা বলছি না যে আমি সাকিবিয়ান, বাংলাদেশ, শাকিব খান আমাদের বাংলাদেশে না, অবশ্যই তার প্রায়োরিটি আমাদের কাছে সবার আগে, কিন্তু তারপর আমি জিদ্দার ভক্ত। তো সেক্ষেত্রে তোমার কি কোথাও গিয়ে এমনটা মনে হয় নাই যে সুইট যে কাজগুলো করেছে জিদ্দার হাউসের জন্য বা জিদ্দার সমস্ত ফ্যান পেজের জন্য, যে কন্টেন্ট গুলো দিয়েছে, যেগুলো করেছে, সেক্ষেত্রে জিদ্দার হাউস থেকে, জিদ্দার সরাসরি না হোক, জিদ্দার হাউস থেকে বা জিদ্দার অফিসিয়াল পেজ থেকে সুইটের একটা হচ্ছে ন্যূনতম বা তার প্রতি কৃতজ্ঞতা বোধ জানিয়ে তাকে একটা থ্যাঙ্কস জানানো উচিত ছিল কি? এটা কি তোমার মনে হয়? অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার আমাদের আমাদের এখানকার প্রোডাকশনের বেশিরভাগ প্রোডাকশনই কিন্তু এই জিনিসটা করে থাকে, কিন্তু জিদ্দার প্রোডাকশন হাউসের এটা আমি বিভিন্ন ভিডিওতেও বলেছি, বিভিন্ন জায়গাতেও বলেছি, এবং এটা বলে বলে না আমরা ফেড আপ, জাস্ট ফেড আপ। যে প্রোডাকশন টিমের বেশ কিছু কিছু মানুষ রয়েছে যাদের কথায় হয়তো আজকে ভুলভাল পরামর্শগুলো মানে জিদ্দাকেও নিতে হচ্ছে। এবার হ্যাঁ, তোমার এই কথার এইগুলোর সাথে আমি জন্যই একমত। কিন্তু আমার প্রধানত রাগটা। কারণ কি তোমার কথার সাথে একমত, কারণ হচ্ছে এমনও হইতে পারে যে আমরা বাংলাদেশি, বাংলাদেশ থেকে কন্টেন্ট বানিয়ে দিয়েছি, রিভিউ করে দিয়েছি, হয়তো আমরা বাংলাদেশি বলে কোনো প্রায়োরিটি পাই নাই, বাট হচ্ছে যারা আহ, অনেক অনেক নামধারী জিৎ খান ছিল বা আছে এখনো, তারা হচ্ছে মানে জাস্ট ছবি তুলছে, নাচানাচি করছে গানে, এগুলা করে তারা হচ্ছে একদম জিদ্দার বলতে গেলে হাউজের মধ্যে ঢুকে গেছে, জিদ্দার ফ্যামিলির মধ্যে ঢুকে গেছে, কিন্তু তাদের প্রায়োরিটিটা অনেক বেশি। কিন্তু আমরা যে একটা অন্য দেশ থেকে তাদের জন্য এতটা কষ্ট করে, নিজেরা চাকরি করে না, সেখান থেকে আমি একটু আমি সময় বাঁচিয়ে এইটুখানি যে বলতে পারি, ঠিক করে দিয়েছি। বলো। তোমরা যে কন্টেন্ট গুলো মানুষের সময় করেছিলে, আই থিঙ্ক এটা জিদ্দার চোখ মানে জিদ্দার মানে সামনে অব্দি পৌঁছেছে, জিদ্দা হয়তো দেখেওছে, কিন্তু প্রোডাকশন টিমের অবশ্যই উচিত সেগুলোকে শেয়ার করা, সেইগুলোকে ভালো করে মার্কেটিং করা, ভালো ওয়েতে যাতে জিনিসটা ছড়ায়। আজকে মানুষ যে বাংলাদেশে রিলিজ করলো, সেটা প্রমোশনটা কি হলো? মানে মানুষ কি বাংলাদেশে রিলিজ হওয়ার আগে বিরাট বড় কিছু প্রমোশন হয়েছে? জিদ্দা বলেছিল হয়তো না, ঢাকায় যাবে, কিন্তু বাংলাদেশের সেটা মানুষ তো দেখতে দেখলাম মানে পারেনি, কোনো প্রমোশন যায়নি। আসেনি, কোনো প্রমোশন হয়নি। ইনফ্যাক্ট জিদ্দাও সেটাই এমন তো। কোনো এবার কাজকে এইখানেই সেভাবে এইখানেই দিয়েছিল না। সমস্যাটা তো এইখানে, যে অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড এই জিনিসটা মানে নিয়ে নেওয়া। অডিয়েন্সকে কখনোই টেকেন ফর গ্রান্টেড নেওয়াটাই উচিত না। আজকে একজন সুপারস্টার, সে এত বড় বড় সিনেমা করছে ঠিকই, কিন্তু তার রূপম, অবশ্যই উচিত প্রত্যেকটা হাই। সিনেমা যখনই আসুক না কেন। হ্যালো হ্যালো হ্যালো, এই তো। হ্যাঁ সুইট দাদা, বলো কেমন আছো? আমি আছি ভালো। আমি অল্প একটু জন আসলাম, আমি তাদের দুঃখিত। তোমার দি ভাই যে প্রশ্ন করলো ওর পরের ছোটটা সব ঠিক আছে, প্রোডাকশন আজকে না দিক। তুমি হয়তো দেখছো আজকে আমি সাকিব ভাইয়ের কাজ করতেছি, এটা আমি করতেই পারি। তারপরেও কিন্তু আমি জিদ্দাকে রেসপেক্ট করি, করবো। আমরা ভারতকে ভালোবাসি, তোমাদের দেশে সবাইকে একদম ভালোবাসি, একদম আমার একদম, দেবদাকে, সেটা আমিও করি, আমার দেবদাকে, আমিও করি। আমি ওটার দেবদাকেও জন্যই রেসপেক্ট করি। বলছিলাম এই লাইন্স গুলো। তো একটা পর্যায়ে আসতো, আমি বৈশালীদির একটা ইন্টারভিউতে প্রশ্নের প্রেক্ষিতে আমাকে সাকিব ভাইয়ের প্রসঙ্গ তোলা হলো। আমি আমার দেশকে একটাই হিরো, যেটা সত্য সেটা তুলে ধরেছি। তার প্রেক্ষিতে আমাদের দেশের বা তোমাদের কয়েকজন গুটি কয়েক, আমি সবাইকে বলছি না, সব বলতে না, তারা আমাকে এত পরিমাণ বাজে মানে ভাষা, বাজে ইঙ্গিত, বাজে পাচারা শুরু করলো। তারপরে আমি আমার আইডি থেকে লাইভে এসে দুঃখ প্রকাশ করছি, একটা পর্যায়ে কান্না করে ফেলছিলাম যে জিদ্দার জন্য আমি এত কিছু করলাম। বাংলাদেশে কোনো প্রচার ছিল না ওই সময়, তোমরা জানো, অনেস্ট কথা, বাংলাদেশে কিন্তু প্রমোশন ছিল না। তোমরা দেখছো যে কন্টেন্ট গুলো আমি বানাই সেটাই দিচ্ছি, সেটাই সেটাই। হ্যাঁ, সেই কন্টেন্ট গুলো তারা যে পোশালি চ্যানেল থেকে তোমার চ্যানেল থেকে গেছে, প্লাস ওনাদের হাউস থেকেও আমার ওই সময় নিয়েছে। যখন আমি বিপদে পড়লাম, যখন আমাকে ট্রল করা হলো, তখন এই যে ফ্যান ক্লাব গুলো কিছু মানুষ, আমি নাম জানি, আমার প্রমাণ আছে, তারা আমাকে অশ্লীল ভাষায় আমাকে পোশালি দিকে নিয়ে এগুলো করলো। তো তখন আমি যখন বের হয়ে গেলাম বা কষ্ট পেলাম, তখন কি তাদের হাউস থেকে আমাকে ন্যূনতম আমি কি সান্ত্বনা বা উৎসাহটা পাওয়ার দাবি রাখি না? আমি তোমার কাছ থেকে আমার এটুকুই প্রশ্ন, তোমার দেশের উপলক্ষে আমি এটুকু বলে বেরোয় গেলাম।
তো এটা হচ্ছে তোমার দাদার ক্ষোভ বলো, অভিমান বলো, রাগ বলবো না, কারণ সে জিদ্দার অন্ধভক্ত, আমি নিজেও। আহ কিন্তু তার জিদ্দার ভক্ত, ঠিক আছে, জিদ্দার ছবি আমাদের বাংলাদেশে আসলে অবশ্যই আমরা দেখি, বাট দেবদাকেও আমরা রেসপেক্ট করি, বাট দেবদার কোনো সিনেমা সত্য বলতে আমি সিনেমা হলে গিয়ে কখনো দেখি নাই, টিভিতে দিলে ভালো লাগলে দেখি, না লাগলে দেখি না, অনেস্ট কথা। কিন্তু আমার দেশ বাংলাদেশ, আমি বাঙালি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের একজন মেগাস্টার সুপারস্টার যিনি এখনো ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছে, তার তার বিষয়ে তোমাদের দেশে কোনো একটা ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিয়ে তার কথা টানাটা কি আমাদের অন্যায় হয়ে গেছে? মানে আমরা কি খুব অপরাধ করে ফেলেছি যে মানে সাকিব ভাইকে নিয়ে যে আমরা কথা বলেছি? কারণ তোমাদের তিনি এক নম্বর তিনি হচ্ছে হ্যাঁ সাকিব ভাই হচ্ছে কি আমাদের বাংলাদেশের নায়ক, বাংলাদেশের হিরো। হুম, তোমাদের দেশের থেকে, ভারত থেকে সাকিব ভাইকে ছবির জন্য ডাকে, বা সাকিব ভাই ভারতে গিয়ে ছবি করে আসছে, একক ছবি করেছে, যৌথ প্রযোজনার ছবি করেছে। প্লাস সাকিব ভাইয়ের আমরা গর্ব করে বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের একটা শাকিব খান আছে যে শুধু বাংলাদেশ ভারত না, সে বিশ্ব মিডিয়াতে পরিচিত। তার কি মানে তার কোনো ইন্টারভিউ বা তার বিষয়ে কোনো কথা আমরা যে মানে যে দেশে বলি না কেন, নামের আগে কি আসবে? অ্যাক্টর অফ বাংলাদেশ শাকিব খান। আমাদের দেশের নামটা আসছে, আমাদের গর্ব এটা। রাইট রাইট তো এই একদম ক্ষেত্রে একদম যে আমি আমি অপমানটা আমি তোমার অন্তত দ্বারা হয়েছে, আমি তো মনেই করি না যে তোমার দ্বারা কোনো ভুল কিছু হয়েছে। আমি কখনোই মনে করি না তোমরা বরঞ্চ একজন সুপারস্টারকে ভালোবাসো, সেই জায়গায় আরেকজন সুপারস্টারের সিনেমা এটা বাংলাদেশে এসে সেটাকে তোমরা সাপোর্ট করে যেহেতু তোমরা ভালোবাসো, সেইখানে তো কোনো ভুল নেই। এবার অনেক তোমার অনেক দাদা এই যখন এই জিনিসটা বিষয়টা আমি নিয়ে বললাম না কষ্ট পেলো, এই যে সেই জিনিসটা তোমার দাদা হচ্ছে, যখন এই এই জিনিসটা বিষয়টা নিয়ে হচ্ছে কষ্ট পেলো, ফ্যানদের মধ্যে যে লড়াইটা হচ্ছে না, এই ফ্যান কিছু কিছু ফ্যান্স রয়েছে যারা বলে যাবে, এটা আমাকেও অনেক সময় শুনতে হয়েছে এবং এখনো আমি শুনি, যেহেতু শাকিব ভাই জানি ভিডিও বানাই বা যাই হোক না কেন এই জিনিসটা আমাকে শুনতে হয়। তা আমি অ্যাভয়েড করে যাই, আমি যাদের থেকে সাপোর্ট পাবো আমি তাদেরকে নিয়েই কাজ করবো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। কিন্তু তাই বলে সেই সুপারস্টারকে আমি ছেড়ে দেবো না, সুপারস্টারকে ভালোবাসি, ভালোই বাসি, ব্যাস। আমার কথা হচ্ছে যে আমাদের দেশের হিরো শাকিব খান যখন ভারতে সিনেমা করছে, তার নামের আগে অবশ্যই আসছে অ্যাক্টর অফ বাংলাদেশ হিরো। Right. আর জিদ্দার ছবি যখন বাংলাদেশে আসে তখন তার নামের আগে আসে অ্যাক্টর অফ হিরো ফ্রম ইন্ডিয়া, তাই না? বলে তো না যে বাংলাদেশে Right. একবারে কিনে নিলাম আমরা, এমনটা তো না। তো তাদের জায়গায় তাদের দেশে কিন্তু আমরাও রেসপেক্ট করি, সেক্ষেত্রে আমরাও এতটুকু আশা করতে পারি যে আমাদের দেশের হিরোকে এবং আমাদের দেশের মানুষকেও আমাদের দেশের হিরোকে নিয়ে কথা বললে তারাও আমাদের রেসপেক্ট করবে, তোমরা আমাদের রেসপেক্ট করবে, তোমরা আমাদের প্রতিবেশী দেশ, ঠিক আছে? তো যখন তোমার দাদা এই বিষয়টা নিয়ে কষ্ট পেলো এবং লাইভে গিয়ে বেশ মানে এক কথায় কাজ ছেড়েই দিল সে, যে আর কোনো কন্টেন্ট করবে না, বা সে খুবই আপসেট হয়ে গেছিল। তো সে লাইফটা শেষ করতেই পারে নাই। সাকিব ভাইয়ের একদম পার্সোনাল হাউস থেকে সরাসরি তোমার দাদাকে হচ্ছে তাদের মানে যেই 22-23 জন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের পার্সোনাল গ্রুপে জয়েন করে নিল। তাহলে কি মানে এটাতে কি বুঝলাম যে আমার দেশের মানুষ কষ্ট পাইছে, সাকিব ভাই সেটা দেখছে, সাকিব ভাইয়ের প্রোডাকশনের লোক সেটা দেখছে, দেখে আমাদের দেশের মানুষকে তারা কিন্তু আপন করে নিছে। আমরা কিন্তু কখনো জিদ্দা বা দেবদার সিনেমা যদি বাংলাদেশে আসে, আমরা কিন্তু এই সাকিব ভক্তরাই হাউসফুল করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি। এমন কিন্তু না যে বলি, কিন্তু কখনো আমরা বলি না, বা এমন কিন্তু কখনো ভাবি না যে ভারতের হিরোর ছবি আসছে আমরা বয়কট করবো, আমরা যাব না। আমরা সাকিব ভক্তরাই কিন্তু হাউসফুল করে সিনেমা দেখে আসি, এই সাকিব ভক্তরাই। কিন্তু সেই সাকিব ভক্তদেরকে যখন এ করে তখন খারাপ লাগে আসলে। আচ্ছা যাই হোক, আমি আর এই বিষয়ে আমি ছোট্ট একটু দিয়ে ওইটা এইটা দিয়ে হ্যাঁ অথবা না নিয়ে ফিরে যাবো। তো যাই হোক শুনলা তো, তো যখন আমি তুমি জানো, তোমার দেখছো তো আমি কেন এখন সাকিব ভাইয়ের কাজ করতেছি, তার মানে আমি এই না যেন জিদ্দাকে ভালোবাসি না, জিদ্দাকে মন থেকে ভালোবাসি, এখনো বাসি, এই লাইভে বলতেছি। একটা মানুষ জিদ্দার ভক্ত হইলে যে জিদ্দা ছাড়া আর কারো ভক্ত হতে পারবে না এমন কোন নিয়ম আছে তোমার কাছে? আচ্ছা, এখন কিছু কিছু জিৎ ফ্যান, আমাদের দেশের কিছু ফ্যান ক্লাব যারা দাবি করে আমরাই জিৎ ফ্যান ক্লাব, ঠিক আছে, ওই ফ্যান ক্লাবকে আমি তুলেছিলাম পোশালাদি চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, তারা আজকে আমাকে বয়কট, আমি পোশালি, তুমি, আমরা তিনজন, বিশেষ করে আমরা তিনজন সাকিব ভাইয়ের কাজ করেনি,
আসলে রিভিউ এর কারা, আমরা রিভিউ করি কারা, শুধু সাকিব ভাই জিদ্দার জন্য না। যখন যা ছবি আসবে তোমরা তাই করো, এই কারণে তোমাদের আমার ভালো লাগে, ভালোবাসার লিস্টে তুমি পোশালিদি আছো, অনেস্ট। তো আমি আশা করেছিলাম, আমি লাইভে কান্না করেছিলাম জিদ্দার জন্য। এত মানে ফ্যান ফলোয়ার আমাকে এত বাজে করছে, আমার অপরাধ কি? ইন্টারভিউ প্রশ্ন প্রেক্ষিতে সাকিব ভাইয়ের প্রশ্ন করলো, হ্যাঁ অবশ্যই আমি আগে ওখানে বলেছি আমার প্রিয় নায়ক জিদ্দা, এবং আমার দেশে একমাত্র সুপারস্টার শাকিব খান, তার হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার আছে এবং তার ফ্যান অনেক শক্তিশালী, এইটুকুই আমার কথা। এই কথার প্রেক্ষিতে আমার কথা, তারপরও আশা করেছিলাম যে জিদ্দা হাউস থেকে কেউ না কেউ আমাকে আমি তো দেখছো যে আমি ওই সময়তে আমি একা কাজ করছি। আমি একটা কথা বলে দিই, এই আশাটা না আর ভবিষ্যতে কোনো কারোর থেকে করাটা উচিত না। কারণ তাদের না দেখাশোনার দায়িত্ব কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে নয়, এটা ফ্যাক্ট, ঠিক আছে? কারণ ইন্ডাস্ট্রির মতো চলবে। এবার ধরো কোন ফ্যান তোমাকে কি বললো ওইগুলোর প্রোডাকশন হাউস দেখবেই না, এটা কিন্তু ফ্যাক্ট, আচ্ছা, ঠিক আছে? এটা আমরা এক কোনো মিনিট। মাথায় রাখি না, আমি তোমাকে তাও বলে দিলাম। হ্যাঁ, আমি তোমার কথাতে সহমত, আমি ওনাদের কথা বলছি না। যখন তার ফ্যানদের পক্ষ থেকে এটা করা হলো, তার একজন বাংলাদেশের একটাই তো কর্মী ছিলাম আমি, মানুষ ছবির সময় দেখছো যে আমি সব কর্মী তাদের পেজ থেকে নিয়েছে কালকে, তোমার অফিসিয়াল আমাকে জিদ্দা হাউস থেকে নক করে তোমার ভিডিওগুলো আমাকে দাও, আমি দিছি, দেওয়ার সময় আমি সব দিয়েছি। তাহলে আমি একটা ব্যক্তি যেন ট্রলের শিকার হচ্ছি, তারা কি জানে না আমি জিদ্দার লয়াল ভক্ত? আমি সাকিব ভাই ইন্টারভিউ দিয়ে মানে এই না যে আমি জিদ্দাকে ঘৃণা করি বা জিদ্দাকে ছোট করছি। তা আমি আশা করেছিলাম যাও, এটা আমার ভুল ধারণা এতদিনে ভেঙেছে। জিনিসটা হয়েছে রিসেন্ট কৌশলীদের হ্যাঁ, সঙ্গে জিনিসটা আমি হয়েছে। 2 দিন আগে এবং বলেছিলাম যে এইখানে আমি যেটা দেখলাম যে বাংলাদেশের জিদ্দার ফ্যান্স বলে একটা মানে ইয়ে রয়েছে, একটা ফ্যান ক্লাব রয়েছে বাংলাদেশ থেকেই, এবং তারা জিদ্দার খুব বড় ভক্ত হিসেবে তারা প্রমাণ করে, যাই হোক না কেন তারা পর্যন্ত এই জিনিসটা করেছে। ওরাই করেছে, আমি ওরাই বললাম ওরাই করেছে। এবং আমি একটা জিনিস মেসেজ দিয়ে রাখলাম জিদ্দাকে, তোমার যে জিদ্দার যে পরিমাণ মার্কেট ভ্যালু বাংলাদেশে আছে, অস্বীকার করা কিছু নাই। সাকিব ভাইয়ের এই ফ্যান পেজরাই কিন্তু, যারা ফ্যান পেজ তারাই কিন্তু জিদ্দার ছবি দেখে, কারণ জিদ্দার একদম ছবি করে একদম সাকিব, এটাই আমি জিদ্দার বারবার ছবি করে, জিদ্দার আমার মতো ছবি, অনেকে জিপিআর বলেছে, তারা কিন্তু জিদ্দার ছবি জিদ্দাকে আর সাকিব ভালোবাসে। খানের ছবি একই লাইনের ছবি, তারা দুজনে কমার্শিয়াল ছবি করে, ঠিক আছে? তো সুতরাং এই সাকিব ইয়ানরাই কিন্তু 80% যায়। আর যখন আমি একজন আর বাংলাদেশি আমি ক্রিয়েটার, আমি তো এটা তোমাদেরকেও বলেছি যে জিদ্দার শাকিব ভাইয়া তো খুব ভালো, ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালো, যখনই জিদ্দা বাংলাদেশে যায় শাকিব খানের সঙ্গে দেখা করে। তো এই ভক্তদের এই জন্য আমি বলেছিলাম যে লাইভে যে প্লিজ জিদ্দার হাউস থেকে আমি এই ভক্তদের, আপনারা এই ভক্তদের কারণে আমরা যারা ভালো কন্টেন্ট, আমরা তো টাকার বিনিময়ে কাজ করি না, আমরা ভালোবেসে কাজ করেছি, কষ্ট করে তোমাকে সব জায়গাতে করে দিয়েছি। যেটা জিদ্দা নিজে দেখে লেখছে, আমার কাছে স্ক্রিনশট আছে, পছন্দ হয়েছে আমার খুব, তোমার কাজগুলো করো। তা আমি যখন বিপদে বললাম, আমি জানি হেনস্থ জিদ্দা না করুক, একটা টিমের পক্ষ থেকে বলে যে দাদা এটা আপনি মাথা ঘামায় না, ভক্তরা বলুক জিদ্দা ঠিক আছে, জিদ্দা আপনার মতো আপনি কাজ করে যান, এটা বললেও আমি কিন্তু কি হতাম মনে কাছ থেকে সাহস পেতাম যে না, আমার হিরো আমাকে সাহস দিয়েছে। এটাই আমার দুঃখ, এমন ভাবে অনেক নিঃস্বার্থ কন্টেন্ট ক্রিয়েটার হারিয়ে যাবে আস্তে আস্তে এই কিছু ভক্তদের জন্য, যারা নামধারী ভক্ত কিন্তু তারা কিন্তু হাউসফুল করতে পারে নাই। সেই ভক্তগুলো কোথায় ছিল মানুষ ওই সময়? যাই হোক, আমি কথা বাড়ছি না, তোমার দিদি প্রশ্ন চলে যাবো। আচ্ছা যাই হোক, তো এটা তোমার দাদা অভিমান বলো, খুব না না বলো, এটা সে বলাটা খুব সেটাই দরকার। করতেছে। হ্যাঁ তো আমরা এই বিষয়টা নিয়ে আর না বাড়াই, যেটা হয়ে ঠিক গেছে, আছে। মানুষ ছবি আজ থেকে আরো হ্যাঁ 5-6 মাস আগে চলে গেছে, পাস্ট হয়ে গেছে। তো আমি নেক্সট তোমাকে একটা প্রশ্ন করব, যে তোমার এই জার্নিতে, মানে এই যে ইউটিউবের এই জার্নিতে যখন তুমি এসেছিলে প্রথম, অনেক তো স্ট্রাগল করতে হয়েছিল, তোমার ফ্যামিলি থেকে তুমি কেমন সাপোর্ট পেয়েছিলে? ফ্যামিলি থেকে আমাকে কখনোই আটকায়নি সিনেমা দেখার ক্ষেত্রে। এবার ইউটিউবের ক্ষেত্রে হ্যাঁ একটা সমস্যা হয়েছিল, ইউটিউবের ক্ষেত্রে সমস্যা হয়েছিল ফার্স্ট একটা বছর। এই মাঝে মাঝে যেহেতু ভিডিও গুলো করতে বসে যেতাম, বাড়ি থেকেও কথা শুনতে হতো যে কি হয় এগুলো করে, টাকা পয়সা তো কিছুই আসে না, ইয়ে হয়, কথা শুনতে হয়েছিল। কিন্তু তারপর থেকে যখন ইনকাম করা শুরু করেছি ইউটিউব থেকে, তখন আর কিছু বলে না, যা হয় আর কি, এটা সাধারণ। কিন্তু হ্যাঁ বাড়ি থেকে কিন্তু কোনো সিনেমা দেখার জন্য কখনো আটকায়, সিনেমা আমাকে দেখতে মানে অনেকেই সাপোর্ট দিয়েছে, বাবা মাও সিনেমা দেখতে যেত আমার সঙ্গে সিনেমা হলে, সেই ছোটবেলা থেকে। আমি দেবদাস সিনেমা হলে গিয়ে পাস দিই, পরান যায় জুলিয়ারে, বাবা মাই নিয়ে গেছে, প্রেম আমার, বলো না তুমি আমার। তখন কিন্তু জিদ্দার সিনেমা হলে গিয়ে আবার দেখতামই না, তখন মানে দেবদাস সিনেমাই দেখতাম হলে গিয়ে, কিন্তু পরে জিদ্দার ভক্ত হয়েছে। যাই হোক, তো যাক, ভালো লাগলো। আর এটা স্বাভাবিক যে আহ
প্রথম প্রথম স্ট্রাগল জীবন, হুট করে টাকা ইনকাম করা যায় না, সেক্ষেত্রে বাবা মা হয়তো বলতেই পারে যে কি ব্যাপার, তুই হচ্ছে হ্যাঁ এগুলো করে কি পাস, এটা মানে কম্পালসারি। বাট হ্যাঁ তুমি সাপোর্ট পেয়েছো, সিনেমা টিনেমা দেখার বিষয়ে তুমি সাপোর্ট পেয়েছো হ্যাঁ যথেষ্ট হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ, থেকে। পেয়েছি, কিন্তু ইউটিউব, আচ্ছা হ্যাঁ আমি ইউটিউব শুরু করার আগে একটু চাপেই ছিলাম প্রথম একটা বছর। এবং সত্যি কথা বলতে তখন আমার খুব যে ভিউজ হতো এমনটাও নয়। আচ্ছা, এবার আমি নেক্সট প্রশ্নে চলে যাই। যে একটু আগেও কথা হলো যে তুমিও জিদ্দার একজন লাল ভক্ত, আমরাও। তো সেক্ষেত্রে আমি তোমার কাছে জানতে চাচ্ছি, তুমি জিদ্দার এত বড় একজন ভক্ত, প্লাস তুমি আমাদের বাংলাদেশে এই যে প্রিয়তমা নিয়ে কাজ করেছো, এবার প্রিয়তমা দেখেছো, রাজকুমার এখনো যায়নি তোমাদের ভারতে। জিনিসটাকে তো আমি সবসময় চোখের সামনেই রাখি, কারণ কারণ মানে আমার সামনে আমি ফোনটা করলাম, যে ফোনটার মধ্যে একদিন তুমি দেখতে পাচ্ছ এই লক স্ক্রিনটা, হ্যাঁ, মানে বুঝলে বুঝতে পারবে। এই জিনিসটাকে তাই জন্য আমি সবসময় মানে সঙ্গেই রাখি, যে মানে আমার দুটো ফোন রয়েছে, দুটো ফোন প্লাস আমি যে এখন ট্যাবলেটে বসেছি সেটা সবসময় জিদ্দা আমার সামনেই থাকে। আচ্ছা, তো তুমি জিদ্দার ভক্ত, প্লাস তুমি আমাদের বাংলাদেশের শাকিব ভাইকে নিয়ে কন্টেন্ট তৈরি করছো, ইভেন প্রিয়তমা নিয়ে করেছো, এবার রাজকুমার নিয়ে করছো। যদিও রাজকুমার এখনো তোমাদের দেশে যায়নি, তোমরা দেখো নাই। তো রাজকুমার নিয়ে যে কন্টেন্ট গুলো করেছো, মানে আমরা যতটুকু নিউজ তোমাদেরকে দিয়েছি ততটুকুর উপর ভিত্তি করে তোমরা কন্টেন্ট করেছো। তো এই মানে এটার জন্য যে রাজকুমার নিয়ে যে কন্টেন্ট করেছো বা ভিডিও করেছো, এটার জন্য কি তুমি কখনো কারোর কাছ থেকে কোনো বাধাগ্রস্ত হয়েছো, বা কেউ তোমাকে কোনো কটু কথা বলেছে বা এমন কিছু? না 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 না, প্রিয়তমার ক্ষেত্রে কিছু কিছু হয়তো কমেন্ট শুনতে হয়েছিল, যে কেন তোরা সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাস, এই 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 ওই 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 এরকম অনেক কমেন্ট এসেছিল, কিন্তু রাজকুমারের ক্ষেত্রে সেটা খুব বেশি নয়, মানে মানে 1% হয়, 1% কম, এরকম কোনো খারাপ কমেন্ট আসেনি, ঠিক আছে। এরা সাকিবিয়ান। আচ্ছা, এবার নেক্সট প্রশ্নে যাই। তুমি, হ্যাঁ আমরা সবাই জানি মোটামুটি তুমি অনেক আগে থেকে জিদ্দাকে নিয়ে কন্টেন্ট বানাও, আমরা জিদ্দার দেখেছি। সিনেমা দেখো, প্লাস কখনো দেবদাকেও অপমান করো নাই বা তাকে ছোট করে কোনো কথা বলো নাই। তো হচ্ছে এবার মানে জিদ্দার কন্টেন্ট তো বানাইতে তুমি এর আগে। তো এবার হচ্ছে রাজকুমারের যে কন্টেন্ট তুমি হচ্ছে বানাইছো বা বানাচ্ছো এখন পর্যন্ত। তো এখানে যে তুমি আমাদের বাংলাদেশের হিরোকে নিয়ে, বাংলাদেশি হিরো সিনেমা নিয়ে যে কন্টেন্ট বানাচ্ছ, এটা তোমার মানে ব্যক্তিগত অনুভূতিটা কেমন, এটা যদি আমাদের দর্শকদের সাথে একটু প্রকাশ করতে। ব্যক্তিগত অনুভূতি খুবই ভালো, কারণ আমি রিসেন্ট টাইমসে যেটা দেখছি বাংলাদেশের, আমি শুধুমাত্র কিন্তু শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি এমন নয়, মাঝে মাঝে দেখুন নাটকের রিভিউ গুলো দিই, আবার ওয়েব হ্যাঁ, সিরিজের রিভিউ দিই, ঠিক আছে। এবার এইগুলো অনুভূতিটা খুব ভালো প্রশ্ন করেছো। এই বাংলাদেশের লেটেস্ট কয়েকটা বছরে ওটিটির যে কাজগুলো যেরকম হচ্ছে আর কি, বিশেষ করে আমি ভিকি জায়দের খুব বড় ফ্যান, ঠিক আছে। ভিকি জায়দের মানে ফার্স্ট আমি নাটক দেখি চিরকাল আজ, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী। তো ওইখান থেকে আমি নাটক দেখা শুরু করি, এবং যখন দেখা শুরু করলাম আমার ছাড়তে ইচ্ছা করে না। আর ইভেন ওটিটির কাজগুলো, মানে ওয়েব সিরিজের কথা বলি, চর্পির কাজগুলো যদি বলি, আমার খুব দুর্দান্ত লাগে, আমার অনুভূতি সত্যি কথা বলতে খুব ভালো। এবং এগুলো দেখে না কথা বলতেও খুব ভালো লাগে, যেগুলো অনুভূতি খুব ভালো হয় সেগুলো নিয়ে কথা বলতেও খুব ভালো লাগে। সে ভিউজ কম হোক, সেটা ম্যাটার করি না আমি। বাংলাদেশের ভিউজ মানে বাংলাদেশের যে ইয়েটা হয় না, রেভিনিউটা, ধরো আমি একটা কন্টেন্টের উপর মানে ভিডিও বানাচ্ছি, বাংলাদেশের কন্টেন্ট, আমার কিন্তু রেভিনিউ, আমি সেই কন্টেন্টটায় যদি ইন্ডিয়ার কন্টেন্ট হতো, আমার যে ভিউজটা করতো আমি হয়তো বেশি টাকা কামাতাম। কিন্তু বাংলাদেশের কন্টেন্টে দেখবে রেভিনিউটা কম, মানে যে সেই ভিউজটা যদি ইন্ডিয়ান কন্টেন্টে আসতো, তাহলে কিন্তু আমি কিছুটা হলেও বেশি পেতাম, কিন্তু বাংলাদেশে কিছুটা কম পাবো। কিন্তু তাও আমার কোথাও গিয়ে মনে হয় আমি সেই কাজগুলো দেখবো, আমি সেইগুলোকে নিয়ে কথা বলবো, আমার খুব ভালো লাগে, কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর আমি পার্সোনালি বিকি জায়দের খুব বড় ফ্যান। তোমার কথা শুনে ভীষণ ভাবে খুশি হলাম রূপম। মানে বলে বোঝাতে পারবো না যে তুমি এত সুন্দর করে মানে আমার প্রশ্নের উত্তরটা এত সুন্দর করে প্রেজেন্ট করলে, যে তোমার আর্নিং কম আসলে তোমার যে ব্যক্তিগত ভাবে কাজটা করতে ভালো লাগে, মানে তুমি মন থেকে করো, এই জিনিসটা আমার ভীষণই ভালো লাগলো। আমি একজন বাংলাদেশি, আমার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। তো আমি নেক্সট আরেকটি তোমাকে প্রশ্ন করতে চাই হ্যাঁ যে ভবিষ্যতে ভবিষ্যতে কি আবার শাকিব খানের মুভি নিয়ে কাজ করার ইচ্ছে আছে তোমার? মানে এই যে এবার রাজকুমার নিয়ে কাজ করলে, এতে করে আমাদের বাংলাদেশি কোনো সাকিবিয়ানদের কাছ থেকে কি তুমি এমন কোনো আঘাতপ্রাপ্ত কথা, আহ মানে যেটা, যে কথা শুনে তুমি আঘাত পেয়েছো এমন কোনো কিছু, বা সাপোর্ট পেয়েছো এমন কিছু?
নেগেটিভ পজিটিভ দুটা দিকই বলতে পারো। না, নেগেটিভ কমেন্ট কখনোই সাকিবিয়ানরা করে না, এটা একদম মানে রিলসে বলছি, তারা কখনোই নেগেটিভ কমেন্ট করে না। তারা অভিযোগটা করে, যে অভিযোগটা নিয়ে প্রথম প্রশ্নটা শুরু করেছিলে, অভিযোগটা করে যে কেন কম দেখা যায়, কেন কম ভিডিও করছে, বেশি বেশি ভিডিও করো। হ্যাঁ, কিন্তু সাপোর্ট করে পজিটিভ দিকটাই তাদের বেশি, নেগেটিভ দিক নেই বললেই চলে, ঠিক আছে। আর ভবিষ্যতে হ্যাঁ অবশ্যই করবে, যতদিন ভালোবাসা পাবো ততদিন করে যাবে, ঠিক আছে। আচ্ছা, শাকিব ভাইয়ের ভালোবাসা মুভি থেকে নিয়ে যে কিন্তু রিভিউ, খুব ভালো লাগে। তোমার পড়া রিভিউ জার্নি শাকিব ভাইয়ের মুভি নিয়ে, তো বাংলাদেশ থেকে তুমি সব থেকে বেশি সাপোর্ট পেয়েছো কার, মানে সাকিবিয়ানদের মধ্যে সব থেকে বেশি সাপোর্ট পেয়েছো কার? বাংলাদেশ সাকিবিয়ানদের মধ্যে বিজয়দা সাপোর্ট করেছিল আমাকে প্রথম দিকে, বিজয়দা, আব্দুল ভাই যে এখন দুবাইতে থাকে কাজের সূত্রে, ওরাও সাপোর্ট করেছে। সুইট দাদা তো রয়েছে, সুইট দাদাও আমাকে সাপোর্ট করেছে অনেক, প্রিয়তমার সময় তো করেছিল, রাজকুমারের সময় তো বহুত করেছে। সুইট দাদার নামটা মানে রাজকুমারের সবার প্রথমে দেয়, কারণ সুইট দাদা যেভাবে পাবলিক রিয়াকশন নিয়ে আমাকে পাঠিয়েছে, বা যেভাবে কন্টেন্ট গুলো কি আপডেট সেগুলো পাঠিয়ে, মানে আমি তো কৃতজ্ঞ থাকবো সুইট দাদা এবং তোমার উপর, কারণ তোমরা যেভাবে প্রতিদিন গেছো হলে, যেভাবে ফুটেজ গুলো পাঠিয়েছো, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ। তো এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করব তোমাকে, সেটা হচ্ছে কখনো কি তোমার ইচ্ছা আছে বাংলাদেশে এসে আমাদের সাকিবিয়ানদের সাথে বসে সিনেমা হলে একসাথে সিনেমা দেখার? হ্যাঁ সাকিব হ্যাঁ ভাইয়ের হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ব্যাপারটা হচ্ছে আমার এই বছরই যাওয়ার কথা ছিল, কিন্তু এই মাঝেই সময়টা, যেহেতু আমি বললাম যে কোনো কাজে আমি ঢুকে গেছি, যার জন্য হয়তো ওই জিনিসটা করতে একটু টাইম লাগবে আর কি। কিন্তু চেষ্টা করছি, এখন অফুরন্ত চেষ্টা করছি যে এই বছরই যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমি ইনশাল্লাহ। চেষ্টা করছি এই বছর। আর আমরাও চাই, আমরা শুধু আমি না, আমরা সকল সাকিবিয়ানরা চাই যে পৌশালী আসার কথা বলেছে, পৌশালীর হাজবেন্ড ওনারা আসতে হ্যাঁ হ্যাঁ চেয়েছে, প্লাস তুমি যদি সাথে আসো, আমরা সকল সাকিবিয়ানরা এতটুকু আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সকল সাকিবিয়ানরা তোমাদের মানে সাদরে গ্রহণ করে বরণ করে নিবে, প্লাস মানে তাদের কাছ থেকে তোমরা এতটা আপ্যায়ন পাবে যে তোমরা আসছো সেই ওপার বাংলা থেকে সাকিব ভাই সিনেমা দেখার জন্য, শুধুমাত্র সাকিবিয়ানদের সাথে বসে সিনেমা দেখার জন্য সাকিব ভাই এটার আসছো। অপেক্ষাতে আমরাও রয়েছি, তো কবে যেতে পারবো, তোমাদের সঙ্গে দেখা করবো, তোমাদের সঙ্গে বসে একসাথে সিনেমা দেখবো, সেটার অপেক্ষাতে আমরাও রয়েছি। আমাদেরও ভীষণ ইচ্ছা। তো দোয়া করি, আশীর্বাদ করি অবশ্যই তোমরা বাংলাদেশে আসো, এসে আমাদের সাথে বসে সাকিব ভাই সিনেমা দেখো। ইনফ্যাক্ট সাকিব ভাই, আমরা যতটুকু জানি সাকিব ভাই 10 মুভি প্যান ইন্ডিয়া রিলিজ হবে, তো সেক্ষেত্রে আমরাও চেষ্টা করব যে ভারতে গিয়ে তোমাদের সাথে বসে সিনেমা দেখা সাকিব ভাইয়ের। একদম একদম একদম। তো অনেক ধন্যবাদ আমাকে তোমার মূল্যবান সময় থেকে কিছুটা সময় দেওয়ার জন্য। আর আমি আর একটু সময় তোমার থেকে নিব, আমি জাস্ট তোমার সাথে একটা মজার খেলা খেলবো, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার একদম রাউন্ড। একদম একদম আমি শর্ট শর্টে প্রশ্ন করব, তুমি এক কথায় উত্তর দিয়ে দিবে। একদম। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, ইউটিউবার না হলে কি হওয়ার ইচ্ছা ছিল? তুমি যদি ইউটিউবার না হতে, এটা তো সেকেন্ড চয়েসে রাখছিলা, তাহলে কি হওয়ার ইচ্ছা ছিল তোমার? আমার ইচ্ছা ছিল মানে আমি ছোটবেলা থেকে পিয়ানো ক্লাস করতাম, মানে সিনথেসাইজার আর কি, মিউজিশিয়ান হওয়ার একটা ইচ্ছা ছিল, তারপরে ওটা শেখা হয়নি এখন, যাই হোক এই যে মিউজিশিয়ান হওয়ার আচ্ছা, ইচ্ছা ছিল। তুমি অবসর সময়ে কি করতে বেশি পছন্দ করো, যখন মানে ফ্রি টাইম থাকো, দেখা যাচ্ছে কাজ নাই বা ভিডিও বানাচ্ছ না বা অফিস ছুটি আছে, এরকম অবসর সময়ে তুমি কি করতে পছন্দ করো? গল্প শুনি, বহুত গল্প শুনি ইউটিউবে, নাটক দেখি, নাহলে গল্প শুনি। সিনেমা দেখার ক্ষেত্রে সিঙ্গেল স্ক্রিন নাকি মাল্টিপ্লেক্স, কোনটা তোমার ভালো লাগে? সিঙ্গেল ছোটবেলা থেকে সিনেমা দেখে এসেছি, সেখানে মাল্টিপ্লেক্সে খুব একটা প্রেফার করি না, কারণ হচ্ছে এখন হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু মানে সেটা থেকেও কোথাও গিয়ে মনে হয় যে আমি তো পার্সোনালি মাস সিনেমার ফ্যান, মাস আর ক্লাস এই ব্যাপারটা কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনেই ভালো রকম ভাবে উপভোগ করতে পারি, ওটা বেশি ভালো লাগে। প্রিয় খাবার কি? বিরিয়ানি। মাই ফেভারিট। এবার বলো, অনেস্টলি বলবা, হোস্ট হিসেবে তুমি কাকে এগিয়ে রাখবা, সুইট নাকি পাপিয়া? হোস্ট হিসেবে কাকে অনেস্টলি এগিয়ে বলবা। রাখবো?
দুজনেই খুব ভালো হোস্ট করো, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো অবভিয়াসলি তুমি বেশি ভালো হোস্ট করো। সুইট থ্যাংক দাদাও ইউ পারে সো মাচ। অবশ্যই, কিন্তু যদি 0.5 বা 0.1 যদি এগিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই তোমাকে এগিয়ে রাখবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুইট তোমার দাদা আবার দুটা রাগ করবে না নেগেটিভ তো? দিক। সুইট দাদা আবার হয়তো রেগে যেতে পারি, সুইট না, দাদাকে বলুন। তোমার দাদা হাততালি দিচ্ছে, পাশ থেকে হাততালি দিচ্ছে। বাহ এবার আমার বাহ একটা বাহ। প্রশ্ন, তোমার দুটা নেগেটিভ দিক এবং তোমার দুটা হুম, পজিটিভ দিক বলো। হুম। আমার দুটো নেগেটিভ দিক আর আমার দুটো পজিটিভ দিক, তাই তো? হুম। নেগেটিভ দিক বলতে পারো যে কি বলবো, নেগেটিভ দিক বলবো, এক মিনিট। বিদায় নেওয়ার পরে লাইনটা কেটে না, আমি একটু বলবো। নেগেটিভ দিক, পজিটিভ দিকটা আমি জানি না, নেগেটিভ দিকটা আমি বলতে পারি। আচ্ছা বলো। ওই বেশি হয়তো মানে কি বলবো, ঘুম, ঘুমাই। নেগেটিভ দিক বুঝছি। বলতে পারো এটা একটা ইয়ে, ভালো লাগে বেশি, তার জন্য হয়তো সকাল উঠতে পারিনি সেরকম ভাবে। আর একটা নেগেটিভ যে বলতে পারো, এই বেশি সিনেমা দেখা হয়ে যায় মাঝে মাঝে, বেশি বেশি আচ্ছা সিনেমা, তাহলে এইগুলো নিয়ে বলে দেয়। একটু ট্রাই করো, পজিটিভ দিকও বলতে পারবা। পজিটিভ দিক আর কি বলবো, পজিটিভ দিক তোমরা বলছো, আমি আর কি বলবো নিজের। আচ্ছা ঠিক এখন আছে, তোমার পজিটিভ পজিটিভ দিক আমরাই ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা পজিটিভ হ্যাঁ, ওটা দিকটা না তোমরাই হয় ধরে তুমি রাখো, নাই। পজিটিভ দিকটা আমি বলার থেকে তোমরা জিনিসটা বেশি ধরতে পারবে। শিওর। রাবণ নাকি চেঙ্গিস, কোনটা চেঙ্গিস, তোমার বেশি ভালো লেগেছে? আমার ফোনে চেঙ্গিস। ইউজ করেন। চেঙ্গিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় হিরোইন কে তোমার? হিরো তো জানি, হিরোইন তো জানি না, প্রিয় হিরোইন কে? বলিউড, টলিউড, ঢালিউড? আমার এই টলিউড থেকে না কাউকে ভাল লাগে না এখন, এই মুহূর্তে কাউকে ভাল লাগে না। আমি তোমাদের তাও বলতে পারি এখন, যদিও বা আমার যেটা ভালো লাগে, মেহেজাবিন আমার খুব ভালো লাগে, মেহেজাবিন চৌধুরী। তারপরে সাদিয়া আয়মান, ওকে ভালো লাগে বেশি। নিহা, তানজিন তিশা, তাসমিয়া ফারিন, এদেরকে ভালো লাগে। এরাই গুড। বলতে পাহাড় নাকি সমুদ্র, কোনটা বেশি পছন্দ করো? সমুদ্র। বাহ। তুমি নিজেকে, লাস্ট প্রশ্ন, তুমি নিজেকে 10-এ কত নাম্বার দিবা? আমি জানি না, এটা আমিও ঠিক বলতে পারবো না, এগুলো তোমাদের, আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো, তুমি কত না দেবে বলো। সে ঠিক আছে, বাট তো আমি মানে তোমার মুখ থেকে শুনতে যাচ্ছি, আমার দর্শকরা তোমার মুখ থেকে শুনতে যাচ্ছে যে 1 2 3 4 0, যেমন না, আমাদের সাকিব ওটা ভাই আমি হচ্ছে বলতেই পারবো একটা না, ইন্টারভিউতে ওটা আমি বলেছিল বলতে আমার পারবো তো কোনো গুণ নেই এবার আমি বেগুন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলছি তিনি অত বড় একজন সুপারস্টার হয়ে যখন এই কথা বলতে পেরেছিলেন, সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা মানে জাস্ট ছোট্ট একটা কোশ্চেন করছি, 10-এ কত নাম্বার দিবা নিজেকে? না। এখনো তো সেই জায়গায় কিছু করতে পারিনি, তাই অবশ্যই 10-এ আমি মানে 5 5ই রাখবো, অর্ধেক, অর্ধেকই রাখবো। আচ্ছা, তোমার জন্য অনেক অনেক দোয়া, শুভেচ্ছা, শুভকামনা, আশীর্বাদ রইলো যেন থ্যাংক ইউ তুমি সো মাচ, থ্যাংক আরো ইউ সো মাচ। অ্যান্ড আরো বড় মানে হতে ঠিক পারো। আছে, আর তোমাদের দোয়া আছে, আমার তোমাদের ভীষণভাবে আশীর্বাদ ভালো জানাই। লাগছে এবং আমার ভীষণভাবে গর্বের বিষয়, আমি সবসময় ক্যামেরার পিছনের মানুষ, ফার্স্ট টাইম ক্যামেরার সামনে হোস্ট হয়ে আসছি এবং আমার আমার গেস্ট খুব ভালো লাগে, খুব প্রথম ভালো আমি লাগে, তোমাকে খুব ভালো পেয়েছি। লাগে এই জিনিসটাই, এই জিনিসটা খুব ভালো লাগে যে প্রথমবারে তুমি এরকম হোস্ট করলে, এটা কিন্তু খুব মানে কি বলবো, মানে একটা তোমার মধ্যে একটা ট্যালেন্ট কোথাও গিয়ে বেরিয়ে আসলো, আমি চাই তুমি এটা কন্টিনিউ করো, পারলে তুমি ভিডিও তো করো, এটা তোমাকেও অনেকটা মানে পরিচিতি বাড়াবে, এটা আমার সাজেশন কোথাও থেকে। উম, দোয়া করো আমার জন্য, ইনশাল্লাহ চেষ্টা করব। আর একদম একদম। অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, আমাকে সময় দেওয়ার জন্য অনেক থ্যাংক অনেক ইউ সো মাচ। ধন্যবাদ। তো আমি এখন বিদায় নিচ্ছি। সুইট একদম। তোমার সাথে একটু কথা না বলবে তুমি। না না, 10 বিদায় না, হুম? বাবাকে 10 ও বিদায় না। সরি, তুমি আমাদের দুই বাংলার, ভারত এবং বাংলাদেশের সকল দর্শকদের, জিৎ ফ্যান, দেব ফ্যান, শাকিব ফ্যান, কন্টেন্ট ক্রিয়েটর, রিভিউয়ার, সকল দর্শকদের, সকল ফ্যানদের উদ্দেশ্যে কিছু একটা বলো। প্রত্যেককেই বলবো যে শহীদ দাদা এবং পাপিয়াদি যেভাবে কাজ করছে, খুব ভালোভাবে তারা কাজ করছে, তোমরাও তাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে যেরকম ভাবে সাপোর্ট করে এসছো, সেটা দেবদার ফ্যান হোক, জিদ্দার ফ্যান হোক বা শাকিব ভাইয়ের ফ্যান হোক না কেন,
বিশেষ করে সাকিবিয়ানদেরও এই কথাটা বলবো যে তোমরা যেভাবে ভালোবাসা দেখাও, মানে রিয়েলি অ্যামেজিং। মানে আমাদের কাছে সত্যি কথা বলছে এটা অনেক বড় পাওনা, এবং এই ভালোবাসাটা পেলে আমাদেরই ইচ্ছা করে আরো বেশি বেশি করে কাজ করা। তো সেরকম ভাবেই নতুন ভাবে শুরু করেছে পাপিয়া দি, সুইট দাদা, তারাও যেরকম ভাবে কন্টেন্ট বানাচ্ছে। তোমরা অবশ্যই সাপোর্ট করো এবং দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, এবং তাদেরকেও রিকমেন্ড করো। তাদেরও হয়তো ভুল হতে পারে কিছু কিছু জিনিস, সেগুলো যেগুলো পরিবর্তন করা দরকার সেগুলো অবশ্যই কমেন্ট করে তাদেরকে জানিয়ে, তাহলে তাদেরও জিনিসটা পরিষ্কার হয়, তাদেরও বুঝতে সুবিধা হবে যে কোন জিনিসগুলো মানে পরিবর্তন করা খুব জরুরি। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ রূপম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমি বিদায় নিচ্ছি। সুইট তোমার সাথে কিছুক্ষণ কথা বলবে, ওর সাথে কথা বলো, আমি একদম বিদায় নিচ্ছি। একদম।